চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ দেখে ৬ জন শনাক্ত, গ্রেফতার ৩৩ জন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া এবং কর ফাঁকির মামলায় তারেক রহমান খালাস। এবং অরক্ষিত অবৈধ রেল ক্রসিং যেন এক একটি মৃত্যু ফাঁদ। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, বিস্তারিত। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক ৬ জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হত্যার ঘটনায় সন্দেহভাজন অন্তত ৬ জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ভিডিও ফুটেজের মাধ্যমে এই ৬ জনকে শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে ৩৩ জনকে আটক করেছে সিএমপি। এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে মঙ্গলবার সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা চট্টগ্রাম আদালতে এবং দ্বিতীয় জানাজা জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল 10:30টার দিকে আদালত চত্বরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে সেখানে বক্তব্য রাখেন আইনজীবী নেতারা। তারা সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। প্রথম জানাজা শেষে সাইফুলের মরদেহ নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। সেখানে জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সাইফুল হত্যার প্রতিবাদে আজ চট্টগ্রাম আদালত বর্জন করছেন আইনজীবীরা। অন্যান্য প্রসঙ্গ, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির দুর্নীতি মামলায় খালেদা জিয়া, সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে খালাস দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত ৩ এর বিচারক মোহাম্মদ আবু তাহের। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় দিয়েছেন। এর আগে ৩ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য পেপার বুক তৈরির অনুমতি দেন হাইকোর্ট। সেই পেপার বুক তৈরির পর আপিল শুনানি শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দিলেন। এই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল, প্রধানমন্ত্রী থাকার সময় তিনি ক্ষমতার অপব্যবহার করে এই ট্রাস্টের জন্য ৬ কোটি ১৯ লাখ টাকার তহবিল জোগাড় করেছিলেন। ২০১৮ সালের অক্টোবরে এ মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অন্য ৩ আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালত বলেছেন যে আপিলটি আমি মানে লাইন বাই লাইন আমি এভিডেন্সগুলো পড়ে দেখেছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম। শেখ হাসিনা ওয়াজেদ, যিনি বর্তমানে পলাতক আছেন ভারতে এবং আইনের দৃষ্টিতে ফিউজিটিভ, তার প্রত্যক্ষ নির্দেশে তত্ত্বাবধানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এবং দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটা দায়ের করেছিলেন। দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার। ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন পুনর্বহাল দাবি। অবৈধ পথে ইতালি যাওয়ার পথে কিশোরের মৃতদেহ ফিরে পেতে আকুতি পরিবারের।
বিরতির পর আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। দেশের বিভিন্ন স্থানের অরক্ষিত লেভেল ক্রসিংয়ের কারণে ঘটছে একের পর এক দুর্ঘটনা, ঘটছে প্রাণহানিও। আহত হয়ে অনেকেই আজীবনের জন্য পঙ্গু। এসব লেভেল ক্রসিংয়ে নেই কোনো গেটম্যান, শুধু সতর্কতামূলক সাইনবোর্ড দিয়েই দায়ভার এড়ানোর চেষ্টা রেল কর্তৃপক্ষের। আমাদের প্রতিনিধিরা খোঁজ খবর করেছেন বিভিন্ন এলাকার রেলগেটের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কুমিল্লার আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭১টি রেল ক্রসিং, ৩৮টি অবৈধ। গুরুত্বপূর্ণ কয়েকটিতে গেটম্যান থাকলেও বাকিগুলো অরক্ষিত। গত ৩ বছরে কুমিল্লা অঞ্চলে ট্রেনে কাটা পড়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার কুমিল্লার বুড়িচংয়ের অবৈধ কালিকাপুর রেল ক্রসিংয়ে ৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ডাবল লাইন প্রকল্পের আওতায় আরও কয়েকটি অবৈধ রেল ক্রসিং বৈধ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। গেটগুলো বন্ধ করতে গিয়েও আমাদের বেশ প্রতিবন্ধকতার সৃষ্টি হইতেছে। স্থানীয় জনসাধারণ, স্থানীয় প্রশাসন কর্তৃক বাধাগ্রস্ত হচ্ছে। আমরা ওগুলি বন্ধ করতে প্রায় গেটে এরকম বাধাগ্রস্ত হচ্ছে। তারপরেও কাজ চলমান আছে লাকসাম, চাঁদপুর এবং লাকসাম, নোয়াখালী। এদিকে ঢাকা চট্টগ্রাম রেলপথের ফেনী অংশে শশোরদী থেকে মোহরীগঞ্জ পর্যন্ত দৈর্ঘ্য ২৭ কিলোমিটার, এর মধ্যে ২২টি অনুমোদিত এবং অনুমোদনহীন ১২টি রেল ক্রসিং। এলোমেলো তো করতেছে এখানে মানুষ, স্থানীয় কিছু মানুষ আছে যে টুকটাক এগুনে সবসময় সাবধান করে। রাজশাহীতে বেশিরভাগ লেভেল ক্রসিংয়ে ব্যারিয়ার ও গেটম্যান নেই, ফলে ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছে মানুষজন। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। পশ্চিমাঞ্চল রেলওয়ে জানিয়েছে তাদের ১,৮০৬টি অনুমোদিত লেভেল ক্রসিং, তার মধ্যে গেটম্যান আছে মাত্র ৫২২টিতে। রেলের অন্য অন্য বড় বড় জায়গাতে ডাউনম্যান আছে, আমাদের এখানে কোনো ডাউনম্যান নাই। এখানে পাবলিককে ডাউন ফেলতে হয়। পাবলিক যদি ডাউন না খেয়াল করে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়। খুলনা বিভাগের কয়েকশো কিলোমিটার রেল লাইন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এসব অরক্ষিত লেভেল ক্রসিংয়ে প্রায়ই হতাহতের ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। বেশিরভাগ সময় দেখা যায় যে লোকাল যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো এই দিক দিয়ে চলাচল করে, ফলে আমাদের প্রতিনিয়তই বিড়ম্বনার শিকার হতে হয়। এখানে ভুগছে হাজার হাজার স্টুডেন্ট নিরাপত্তাহীনতায়। সুতরাং অতি দ্রুত এখানে একটি গেটম্যানের ব্যবস্থা করা এবং এখানে নিরাপত্তার ব্যবস্থা করা উচিত। রাজবাড়ীর ৫ উপজেলায় অর্ধশতাধিক অবৈধ রেলগেট রয়েছে, তাতে ব্যারিয়ার পর্যন্ত নেই। রেল বিভাগের কর্মকর্তা জানান, এসব রেলগেটে ব্যারিয়ার দেবার সক্ষমতা রেলওয়ের নেই। এই জায়গার রেল পারাপারের সময় মানুষ অনেক সময় দুর্ঘটনার কারণে অনেক লোক মারা যাচ্ছে। ঠাকুরগাঁওয়ে দিন দিন দুর্ঘটনা প্রবণ হয়ে উঠছে রেল ক্রসিংগুলো। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন পারাপার হচ্ছে যানবাহন ও পথচারীরা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের সম্মান নিয়ে বিদায় নিতে চায়, তাহলে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে। মঙ্গলবার বিকেলে রাজধানী কাকরাইলে আইডিইবি ভবনে ডক্টর মোশাররফ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দাউদকান্দি, তিতাস, হোমনা, মেঘনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৪ উপজেলার হতাহতদের প্রায় ৭৫০ পরিবারের সদস্যদের মধ্যে ৮ লক্ষাধিক টাকা নগদ সহায়তা প্রদান করা হয়। যে কোনো সংস্কার একটি সরকারের পক্ষে সম্পূর্ণভাবে সমাধান করা সম্ভব না। এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। নির্বাচন কমিশনকে অতি দ্রুত একটি রোডম্যাপ দিতে হবে, নির্বাচনের রোডম্যাপ। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যদি সম্মানের সাথে বিদায় নিতে হয়, তাহলে এদেশে তাদের যে ওয়াদা যে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে, সেই জনগণের অধিকার, প্রথম অধিকার হচ্ছে ভোটের অধিকার। এটা যখন জনগণ পারবে এবং তাদের হাতে যখন এই সরকার ক্ষমতা দিয়ে যাবে, তখনই এই সরকারের সফলতা। দেশের খবর থেকে আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। আরও একবার আমন্ত্রণ, দেখছেন দেশের খবর।
পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং নিরপরাধ সদস্যদের মুক্তি ও ন্যায় বিচারের দাবিতে দেশের কয়েকটি জেলায় মানববন্ধন করেছেন চাকরিচ্যুত সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। সেখানে অন্তর্বর্তী সরকারের কাছে চাকরিতে পুনর্বহাল ও জেলবন্দি নিরপরাধ সদস্যদের নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা। একই দাবি নিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জামালপুরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন পিলখানা হত্যাকাণ্ড ছিল তৎকালীন সরকারের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় মানববন্ধন করে লালমনিরহাট বিডিআর কল্যাণ পরিষদ। এ সময় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা 7 দফা দাবি জানান। একই দাবিতে মাগুরা, গোপালগঞ্জ ও নাটোরেও মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিজের চাচার মাধ্যমে স্বপ্নের দেশ ইতালি যাবার পথেই মৃত্যু হলো এক কিশোরের। নিহত মাসুম খাঁ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা। অসুস্থ হওয়ার পরও ওষুধ না পাওয়া এবং খাবারের অভাবে তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। দ্রুত মাসুমের মৃতদেহ ফিরে পাবার দাবি তাদের। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গোপালগঞ্জের মুকসুদপুরের বামনডাঙ্গার উত্তরপাড়া গ্রাম। এই গ্রামের লিটুখার ছেলে মাসুম সেখানকার গোহালা TCAL উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী মাসুম 1.5 মাস আগে ইতালির উদ্দেশ্যে দেশ ছাড়ে। নিজের আপন চাচা নাসির খাঁর মাধ্যমে লিবিয়া হয়ে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যাওয়ার কথা মাসুমের। এজন্য নাসির খাঁকে 12 লাখ টাকাও দেয় মাসুমের পরিবার। মাসুমের ভাইও এর আগে তার মাধ্যমেই ইতালি যান। তবে মাসুমের আর স্বপ্নের দেশ ইতালিতে যাওয়া হলো না। পথেই লিবিয়ায় তার মৃত্যু হয়। পরিবারের সাথে মাসুমের শেষ কথা হয় 13 নভেম্বর। বাবা মাকে অসুস্থতার কথা জানিয়ে মাসুম তার চাচাকেও চিকিৎসার ব্যবস্থা করার কথা বলেছিল। চিকিৎসা না পেয়ে অকালেই ঝরে যায় 15 বছরের কিশোর মাসুম খাঁ। কাকাকে 20 লাখ টাকা পাবে। টাকা জ্বালা ফোন দিয়েছে কোন দালালে, ওই তার আপন ভাই বেটা আছে আমার কাছে। এই কাকার কত কাম যে কইরে দিয়ে গেছে মনে করবেন এই আমার আপন চাচা কিভাবে করলাম এই ভাবি। বন্ধু আছে সে লোক পাচার করে, বাড়ি গোপালগঞ্জ সদরে, ইকলাস নাম। কাকারে 2 বেলা ভাত দিতে বললেন, 1 বেলা ভাত দেয়, ওই খাইয়ে আমি মনে হয় ভাতের জ্বালায় মরেই যাব। সন্তান হারানো বাবা মায়ের আকুতি ছেলের মৃতদেহ ফিরে পাবার, সেই সঙ্গে দোষীদের শাস্তিরও দাবি জানান। লাশ আনার ব্যবস্থা আমি করছি। বাংলাদেশের লিবিয়া অ্যাম্বাসিতে যাই আমি দরখাস্ত আবেদনকারী করছি। ভাতিজা মাসুমকে বিদেশে পাঠানো ও তার মারা যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন এলাকায় দালাল হিসেবে পরিচিত মাসুমের চাচা নাসির খাঁ। রাত 2টা বা 2:30 বাজে এই সময় আমার ফোন দিয়েছে যে নাসির ভাই আপনার বাইরে বেটা খুব অসুস্থ, তার হাসপাতালে ভর্তি করছি। 4-6 ঘন্টা পরে খবর আইছে যে ও মারা গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মুকসুদপুর থানার ওসি। আমাদের কাছে লিখিত অভিযোগ আসলে আমরা পরবর্তী ব্যবস্থা নিব। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।